প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাই আজকে এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্সে সাথে আছে আমি শারমিন মিশু। মুক্তিযুদ্ধের পর থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখছি একটি ডিজিটাল বাংলাদেশ পাবার। ডিজিটালাইজেশন ছড়িয়ে পড়েছে সর্বক্ষেত্রে সর্বসেক্টরে, এবং যদি ব্যাংকিং সেক্টরের কথা বলি সেই আদিম যুগের অনেক কিছু এখন আর কিন্তু দেখতে পাওয়া যায় না ডিজিটালাইজেশনের যুগে। এবং এটার যেরকম কিছু ভালো বেনিফিটস রয়েছে, কিছু ডিমেরিটসও রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাংকিং ব্যবস্থায় আধুনিকায়ন, এবং এই বিষয়টি খুব কমন একটি বিষয়। আপনারা সবাই ব্যাংকিং সেক্টরের সাথে কোনো না কোনোভাবে জড়িত, কাস্টমার হিসেবে, সার্ভিস ওরিয়েন্টেড কাজে হোক, যে কোনোভাবেই আপনাদের যে কোনো প্রশ্ন মতামত আমাদেরকে করতে পারেন ফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897766। প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছে তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের আজকে থেকে নতুন সময় শুরু হবে 12:20 থেকে। আপনারা সবাই কাছে আছেন, পাশে থাকবেন আশা করি, এই প্রত্যাশায় শুরু করছে আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি আছেন, প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জনাব ডক্টর যশোদা জীবন দেবনাথ। তিনি ডিরেক্টর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ম্যানেজিং ডিরেক্টর টেকনোমিডিয়া লিমিটেড। আমাদের সাথে আরও আছেন জনাব ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। তিনি ডিরেক্টর সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও চেয়ারম্যান ই সিকিউরিটিজ লিমিটেড। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? এই সময়টা আসলে করোনাকালে আমরা যে যে সেক্টরেই আছি একটু হুমকির মুখে, কিন্তু তবুও ব্যাংকিং সেক্টরের সাথে কিন্তু যোগাযোগ কারো কমেনি। টুকটাক লেনদেন হোক আর বাসার বাজারটি অনলাইনে করার জন্য হোক, ট্রানজ্যাকশন কিন্তু চলছে। এবং ঘরে থাকতে হলেও কিন্তু এই ব্যাংকে যারা জড়িত তাদের একটা পোর্শন সবসময় রেগুলারই যেতে হয়েছে নিজের জীবন ঝুঁকি রেখে। মানুষের জন্য সার্ভিস দিয়েছে, সরকারের জন্য সার্ভিস দিয়েছে। সো এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, ডিজিটালাইজেশনের কারণে অনেক কর্মীকে কিন্তু ঘরে বসে সার্ভিস দেওয়ার সুযোগটা করতে পেরেছে। যদি সেই ল্যাপটপটি কিংবা অনলাইন সাপোর্টটি না থাকতো হয়তো বা সেটাও আমরা পেতাম না। তো আমি একটু জানতে চাইবো, একেবারে প্রথম দিকে মানে একটা সময় যখন এই ডিজিটালাইজেশনের কথা আমরা ভাবতেই পারতাম না, যে কোনো চেক ক্লিয়ারেন্সের জন্য দীর্ঘ লম্বা সময় নষ্ট করতে হতো, সেই সময় পেপার ব্যাংকিংটা থেকে আমরা এখন গ্রিন ব্যাংকিং আসার চেষ্টা করছি, এবং ডিজিটালাইজেশনের এখনও আরও সামনে যাওয়ার অনেক রাস্তা রয়েছে। আমি একটু প্রথমে আপনার কাছে আসবো যে যখন এই ডিজিটালাইজেশনের জায়গাটা আমাদের ছিল না, তখনকার ব্যাংকিং সেক্টরটা কেমন ছিল? ধন্যবাদ শারমিন। আমি ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলাকে। আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং তার অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় সাহেবকে, যে বাংলাদেশ এখন ডিজিটাইজেশনের একটা পর্যায়ে চলছে, একটা সত্যিকারের ডিজিটাইজেশনের যে ফ্যাসিলিটি সেইগুলো পেতে যাচ্ছে বাংলাদেশ এখন। আপনি যদি যে কথা বলছিলেন যে আগের ট্রেডিশনাল সিস্টেম আর এখন মডার্ন সিস্টেমের সাথে ডিফারেন্সটুকু কতটুকু, আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই। আপনি ধরেন 2005, 2006 বা 2007 সালের দিকে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে তখন যে কয়টা ব্যাংক ছিল, সে কয়টা ব্যাংকের যে সিকিউরিটি ডকুমেন্ট, যেগুলো আমরা ব্যাংক চেকস, পে অর্ডার অথবা ডিমান্ড ড্রাফটগুলো, সিকিউরিটি ডকুমেন্টগুলো চিন্তা করেন, সেগুলো এক একটা ব্যাংকের এক একটা সাইজের একটা ইউনিফর্ম সাইজ ছিল না। কিন্তু যে কোনো ব্যাংক এক এক রকমের সাইজের চেক বই এক এক রকমের ব্যবহার করতো। আর এখন 2009 সাল থেকে বাংলাদেশ এই অটোমেটেড ক্লিয়ারিং হাউসটা এস্টাবলিশড হয়েছে, যেটা সেন্ট্রাল ব্যাংক ইনিশিয়েটিভ নিয়েছিল। এবং তার আলোকে কিন্তু 1 বছরের মধ্যে সেন্ট্রাল ব্যাংক এই বাকি 59টা ব্যাংকে একই বছরের মধ্যে আপনার প্রত্যেকটা ব্যাংকের চেক বই একটা ইউনিফর্ম সাইজের নিয়ে আসলো। এবং একটা ব্যাংকের চেক আর একটা ব্যাংকে জমা দিতে আগের সিস্টেমে 3 দিন অপেক্ষা করতে হতো। এখন কিন্তু এই এমআইসিআর লঞ্চিং হওয়ার পরে, অটোমেটেড ক্লিয়ারিং হাউস হওয়ার পরে, এই চেকগুলো কিন্তু ইনস্ট্যান্টলি, আপনি হাই ভ্যালু চেকগুলো ইনস্ট্যান্টলি অথবা সেম ডে, এবং সেম ডেই কিন্তু আপনারগুলো মানে ট্রানজাকশন হচ্ছে। আপনি একটা সোনালী ব্যাংকের চেক আপনি জনতা ব্যাংকে জমা দিলেন, সেখানে কিন্তু আপনি সেম ডেতেই আপনি ফাইন্যান্সটা ওই ব্যাংকের থেকে আপনার ব্যাংকে আসতেছে অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে। এটি কিন্তু এটা বেস নামে একটা প্রজেক্ট বাংলাদেশ ব্যাংক করেছিল। ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কাজ করাটাও ডিফিকাল্ট ছিল, এখন ব্যাংক টু ব্যাংকও কোনো প্রবলেম হয় না। এখন কিন্তু অত্যন্ত মানে একটা যুগান্তকারী ভূমিকা বাংলাদেশ ব্যাংক নিয়েছে, যার মাধ্যমে কিন্তু এই ফাইন্যান্সটা যত র্যাপিডলি ভাবে ট্রানজাকশন হচ্ছে, যেটা আপনি সেম ডেতে হাই ভ্যালু হলে ইনস্ট্যান্টলি আপনার ইমেজের
পর বেস করে ট্রানজাকশন হচ্ছে। আপনি যদি একটা স্ট্যান্ড চার্টার্ড ব্যাংকের চেক বই এইচএসবিসিতে আপনি জমা দেন, সেখানে কিন্তু ফিজিক্যাল চেকসটা আপনি কিন্তু অন্য ব্যাংকে কালেকশনের জন্য যাচ্ছে না, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে আপনি কিন্তু জাস্ট ইমেজটুকু যাচ্ছে, অ্যান্ড ইমিডিয়েটলি আপনার ফান্ড হ্যাজ বিন ডিপোজিটেড টু ইয়ার অ্যাকাউন্ট। দিস ইজ দ্য ওয়ে টু ডিজিটাইজেশনের একটা স্টেপ। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক এই ডিজিটাইজেশনের একটা যুগান্তকারী ভূমিকা আপনি নিয়েছিল, যার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক এক ধাপে এগিয়ে গেছে চলে। বাংলাদেশের সমস্ত ব্যাংক আপনার যে সিস্টেমটা অনেকগুলো ডিজিটাইজেশনের সীমাবদ্ধতা ইজ নট অনলি দ্য চেকস, দ্য আদার অনেক পোর্টফোলিও কিন্তু আছে, যেগুলো বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলো আপনার ইনিশিয়েটিভ নিচ্ছে, যার জন্য কিন্তু ডিজিটাইজেশন অন্যান্য যে কোনো সেক্টর থেকে, এখন যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য যে কোনো সেক্টর থেকে, এই ব্যাংকিং সেক্টরটা ডিজিটাইজেশনে কিন্তু মানে 1-2 ধাপ আগানো। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টার্ম যুক্ত হয়েছে ব্যাংকিং এর সাথে, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, SMS ব্যাংকিং। সো এই জিনিসগুলোর যে ধাপে ধাপে চেঞ্জেসগুলো আমরা কিন্তু দৃশ্যমান দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন জায়গাগুলোতে আমাদের কাজ করার এখনো সুযোগ রয়েছে? দেখেন, আগে আমাকে আসতে হবে আমার প্রয়োজনীয়তা কতটুকু, এবং আমি কোনটার জন্য আমার ইমিউনিটি এখনো ডেভেলপ হয়েছে, বা আমি ইমিউন কিনা এটার জন্য। আমি স্টেপ দেওয়ার আগে আই মাস্ট থিঙ্ক যে আমি এর পরবর্তী স্টেপে যেতে আমার কোনটা সুবিধা হবে। আমরা ডিজিটালাইজড হচ্ছি বর্তমান যুগে, আধুনিক যুগে আমাদের হতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই, এটার সঙ্গে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দেশে একই সময় আমাদেরকে কিন্তু এই ডিজিটালাইজেশনের জন্য নিজেকে প্রস্তুত হইতে হবে আগে। তার মানে হলো ইউ হ্যাভ টু ডেভেলপ টেকনিক্যাল এক্সপার্টস, এবং যারা কনজিউমার তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে যেভাবে হোক ট্রেনিং বলবো না আমি, তাদেরকে ওরিয়েন্টেড করা। এটা একটা বিষয়। একটা সময় তো শুধু স্মার্টফোন ব্যবহারেই অনেক মানুষ আনইজি ছিল। হ্যাঁ, এখনো দেখবেন যে হয়তো মানে একজনের কাছে একটা কার্ড আছে, কিন্তু উনি এটিএম মেশিনে গিয়ে নিজে ব্যবহার করতে পারে না, অন্যকে পাঠিয়ে দেয়, ওনার সিকিউরিটিটা কিন্তু ইনসিকিউর হয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে ওই যে জায়গাগুলিকে অ্যাড্রেস করার জন্য আমাদের যে ট্রেনিং ইম্পার্ট দরকার, এবং যে টেকনোলজি যেটা মানুষের ঘরে ঘরে যে সাপোর্ট দেওয়া দরকার, সেটা আমাদের প্রথমে করতে হবে। আর যারা আইটি বিজনেসের সঙ্গে জড়িত আছেন, ওনারা তো ন্যাচারালি চাইবেন যত কুইক বিদেশের টেকনোলজিগুলি আমাদের দেশে এনে এইটার খুব কুইক মার্কেটে ছেড়ে দেয়। আমাদের এখানে যেটা ডেটা সেন্টার আছে গাজীপুরে বিশাল, এর ব্যবহার কিন্তু নাই। তো মানে ওয়েস্টেজ অফ মানি যেটা হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু আমাদের সেই ব্যবহারের পর্যায়ে যেতে পারতেছে না। এটা শুধু একটা মাত্র কারণ, আমরা আমাদের যে রুরাল এরিয়াগুলিতে এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কাছে যে আমাদের সার্ভিস ডিজিটালাইজেশনের যে সুবাতাস বা সুফল পৌঁছে দেওয়ার, এইটার জন্য তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাদেরকে ওরিয়েন্টেড করতে হবে। এবং একই সময় দেখেন এই সার্ভিসগুলির দুটো পার্ট থাকে। একটা হলো সার্ভিস, ডিজিটাল সার্ভিস আপনি দিলেন, এই যেটা এটিএম, পিওএস বা ওই বিভিন্ন রকম যে মোবাইল ব্যাংকিং আদার্স যেগুলি আছে, এটা ভিজিবল। কিন্তু ব্যাক অফিস যেটা মূল এইটা তৈরি করতেছে, এর রিটেইন করতেছে, এর সিকিউরিটি আপনাকে মানে কনফার্ম করতেছে, এই জিনিসটাও কিন্তু সাইমালটেনিয়াসলি খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। উনি যেটা ব্যাচের কথা বললেন, অটোমেটিক ক্লিয়ারিং হাউস, যেটা খুবই সুন্দর মানে এগোচ্ছে। তারপরে যেটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট যেটা হচ্ছে, এই টাইপের, এটা কুইক, মানে উইদিন সেকেন্ডস এটা হয়ে যাচ্ছে। দিস ফ্যাসিলিটিস আর দেয়ার, কিন্তু আমার এটা কতটুকু দরকার? আমি তো আমার আগামীকালকে টাকা দরকার, আমি এই মুহূর্তে রিয়েল গ্রস টাইম সেটেলমেন্টে আমার লাভ কি? টাকাটা তো আমার কাছে পড়েই থাকতেছে, বাট যাদের প্রয়োজন ওইটা মিট করতে পারতেছে কিনা, এইটা প্রথম আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো আরবান লাইফের জন্য অথবা বিজনেস হাবগুলির জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যাট দিস মোমেন্ট। তারপর সাইবার সিকিউরিটি যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে এখনও কিন্তু আমি বলবো কিছু এক্সপার্টস, যেমন বাংলাদেশ ব্যাংকে যে হ্যাকিং বা যেটা হয়েছে,
এবং পাসওয়ার্ড একজন থেকে আরেকজনের কাছে চলে যায়, অথবা এই যে একটা ইনসিকিউর একটা সেন্ট্রাল ব্যাংকের মতো জায়গায়, তো ডেফিনেটলি সাবোটেজ সব দেশেই থাকবে, আছে, সব সময় থাকবে। সর্বকালেই মানুষের টেন্ডেন্সি হলো টু ডু সামথিং রং। তাকে রাইট ট্র্যাকে রাখার জন্য কিন্তু সার্ভেলেন্স ইম্পর্টেন্ট। সেই সার্ভেলেন্সটাই হলো ব্যাক অফিস। অতএব সেই ব্যাক অফিস যদি আপনার প্রপার এবং বিফিটিং না হয়, তাহলে কিন্তু আমরা ডিজিটালাইজেশন নিয়ে যতই বাইরে বসে যতই এক্সপোজ করি, এটা কিন্তু আমরা এগোতে পারবো না। এটা আবার বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলছি আর কি। এবং আমি মনে করি যে আমাদের ডিজিটালাইজেশন দরকার, বাট একই সময় আমরা আমাদেরকে সে ইফ আই বাই এ কার অ্যান্ড আই ডু নট নো হাউ টু ড্রাইভ, অথবা আমাদের দেশে আমরা বাংলাদেশ বিমান একটা ফ্লাইট অপারেট করবে, ফ্লাইট নিয়ে আসছে, এরোপ্লেন আসছে, কিন্তু পাইলট নেই, অথবা টেকনোলজি আমি জানি না, খুব হাই ক্যাপাসিটি, হাই ডিম্যান্ডিং ওয়ার্ল্ডে এরকম ফ্লাইট আমরা নিয়ে আসছি, বাট এর ইউজ যদি না হয় তখনই আমাদের জাতির জন্য দুর্ভোগ। সিকিউরিটিজ এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এবং এইটা স্ট্রং না হলে যতই আমরা আগাই, আসলে আমরা আগাচ্ছি না, ইফেক্টিভ রেজাল্ট পাবো না। আমি যদি ভাইয়ের সাথে যোগ করে বলতে চাই, জাস্ট একটা শেয়ারিং, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আমি 2009 সালে আমি আই স্টার্টেড মাই জার্নি উইথ ডাচ বাংলা ব্যাংক ফর এটিএম দিয়ে। তাদের কাসা অ্যাকাউন্ট, কাসা মানে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ছিল 54,000। today is a 30 million account. How the bank is growing. আপনি তাদের 5,000 এটিএম মেশিন আছে, অন অ্যান অ্যাভারেজ 120 ট্রানজাকশন পার ডে পার এটিএম মেশিনে হচ্ছে। তার মানে আপনার প্রতিদিন অ্যাপ্রক্সিমেটলি 6 মিলিয়ন ট্রানজাকশন হচ্ছে। তাদের ব্রাঞ্চের সংখ্যা ক্লোজ টু 200, কিন্তু পার ডে ট্রানজাকশন হচ্ছে 6 মিলিয়ন। is 6 lakhs is not a matter of joke যে how the bank is growing. এখনও কিন্তু বাংলাদেশে, আমি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি আপনাকে, যে বাংলাদেশে টোটাল 12,000-এর মতো এটিএম আসছে। সম্প্রতি ইসলামী ব্যাংক 2-4 হাজার এটিএম মেশিনের আরও নতুন করে প্রকিউরমেন্ট করছে, সোনালী ব্যাংকও আসতেছে। তো 12-15 হাজার এটিএম বাংলাদেশে এখন ব্যাংক পিপুল, মানে অ্যাপ্রক্সিমেটলি 110 মিলিয়ন ব্যাংক পিপুল যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর বাইরেও কিন্তু অনেক আনব্যাংক পিপুল আছে যারা গ্রামে গঞ্জে। সেগুলো কিন্তু আমাদের দেশের সুফল ভোগ করতে হলে আপনি মানুষের শতভাগ মানুষকে ব্যাংকিং চ্যানেলের ভিতর আনতে হবে। ভাইজান একটু রাইট কথাই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল 4-tier ডেটা সেন্টার আপনি কালিয়া করেছে। এখনও কিন্তু ব্যাংকগুলো নিজস্ব ডাটা সেন্টার করে সবাই, বা যাদের বড় বড় কোম্পানি তাদের নিজস্ব ডেটা সেন্টার করতেছে। এই ডেটা সেন্টারগুলো যদি আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট না করে যে গভর্নমেন্টের ডেটা সেন্টারগুলো ব্যবহার করার জন্য বা আউটসোর্সিং করার জন্য ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ভোগ করতে পারে। এখনও কিন্তু হিউজ সম্ভাবনা বাংলাদেশ, এই মহামারী করোনা কিন্তু আমাদের শিখাই দিল যে কিভাবে গ্রো করতে হবে। আমাদের ছেলে একটা বিষয় নিয়ে ইন্টারাপ্ট করতে চাই বিফোর আই ফরগেট। দেখেন, ডিজিটালাইজেশনের সুবিধা গ্রহণ করার জন্য ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বলবো, ভেরি রিচ বা ওই কথায় নাই যায়, এরাই কিন্তু গ্রো করে, কিন্তু জেনারেল মাস কিন্তু দৌড়ের উপর থাকে। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে সো আপনি ইউ হ্যাভ টু থিঙ্ক যে এই বর্তমান বিশ্বে পুঁজিবাদীদের আধিপত্য বজায় রাখার জন্য কিন্তু ডিজিটালাইজেশন ইজ a very important factor. They can easily ascertain their status. They can easily grow to the pile of their required aim. তো সেক্ষেত্রে আপনি দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর থেকে শুরু করে যে গরিব জনগোষ্ঠী আছে, তাদেরকে ডিজিটালাইজ সেবার স্ট্যান্ডার্ড কিন্তু হবে ভিন্ন রকম। আমাদের হইতে হবে সার্ভিস ওরিয়েন্টেড, নট কমার্শিয়াল ওরিয়েন্টেড। কমার্স ওরিয়েন্টেড হইলে কিন্তু আমরা ফেল করব। আমাদের যেটা টার্গেট, জাতিকে কিছু দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা যেটা চাচ্ছেন, এই জনগোষ্ঠীকে নিয়ে আমরা সবাই ভালো থাকব। জি, আমরা যদি একেবারে প্রথম এটিএম মেশিনটা যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়ে এসেছিল 1988-এ, এনজেড গ্রিনলেজ নামটি ছিল, তখনকার মেশিন এবং এখনকার যে আধুনিকায়ন, যতটুকু লিমিটেড স্পেসের ভিতরে কিন্তু এখন অ্যাডপ্ট করা যাচ্ছে। এই চেঞ্জেসগুলো আপনি দেখেন টেকনোলজিটা কিভাবে একটা জিনিস হলো, প্রতিনিয়ত কিন্তু R&D হচ্ছে।
আমি আমেরিকান একটা কোম্পানি বাংলাদেশে রিপ্রেজেন্ট করি। আমি 9,000 মেশিন প্রতিদিন 99% আপ টাইম এনশিওর করার জন্য কান্ট্রি ওয়াইড আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। তা আমার কতটুকু এনশিওর করতে হচ্ছে। তো স্ট্যান্ডচার্টার 1988-এ একটা মেশিন এএনজেড গ্রিনলেস ব্যাংক যখন ছিল তখন শুরু করেছিল। তখন কিন্তু হাতে গোনা একটা মেশিন। আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন ডিরেক্টর আফতাব ভাই, উনি এমসেমেরও প্রেসিডেন্ট ছিলেন, উনিও কিন্তু ওই এনসিআর কোম্পানিতে একসময় চাকরি করেছিলেন। যে ওই মেশিনটা সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরে বুঝাইয়া সেই মেশিনটা কিন্তু একটা বসাইছিলেন। কিন্তু পরবর্তীতে দেখেন আজকে বাংলাদেশের মোর দেন 1.2 মিলিয়ন ট্রানজাকশন পার ডে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে হচ্ছে। 1.2 মিলিয়ন পিপুল যদি আপনি এটিএম না থাকতো, যদি ব্রাঞ্চে যেত, তাহলে আপনি চিন্তা করেন ব্রাঞ্চের অবস্থা কি হতো। এখন কিন্তু আগের অবস্থায় নাই। এখন বাংলাদেশের ইকোনমি কিন্তু মোর দ্যান সাউন্ড হয়ে যাচ্ছে। আপনার বাংলাদেশের একটা বড় বাজেট নিয়ে কাজ করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী মেগা প্রকল্প এস্টাবলিশ করছে। আপনি এ2আইয়ের আন্ডারে প্রতিটা ইউনিয়ন সেন্টারে, ডেভেলপমেন্ট সেন্টারে কিন্তু আপনার ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশড হয়েছে। ব্যাংকগুলো চিন্তা করতেছে ইউনিয়ন সেন্টারে যে ডেভেলপমেন্ট সেন্টার, সেখানে অল্টারনেটিভ ডেলিভারি অথবা ব্যাংকিং প্রযুক্তি অথবা কোনো তথ্য প্রযুক্তি সেখানে কিভাবে কানেক্ট করবে গ্রামের মানুষকে। এখন 4,600 ইউনিয়ন পরিষদ ইজ কানেক্টেড টু দি তথ্য প্রযুক্তির আন্ডারে চলে আসছে। এই যে এখনও কিন্তু 9 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আপনি এখন গ্রামের মানুষও কিন্তু আপনি ফেসবুক ইন্টারনেট ব্যবহার করছে। এখন ব্যাংকিং প্রযুক্তিটা চলে আসবে হাতের মুঠোর মধ্যে, আপনি এখান থেকে আপনি ব্যাংকিং করতে পারবেন। এই প্রযুক্তি ইস্যু চলে আসে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্রডুলেন্স। আচ্ছা, আমি এটা আপনার সাথে আমি আসছি। আমি একটু ব্যাখ্যা করে বলি, যেহেতু আমি এই লাইনে আছি। আপনার এই ফ্রডুলেন্স অলওয়েজ কিন্তু আপনার ফ্রড অ্যাক্টিভিস্ট যারা, তারা কিন্তু সবসময় আছে, সব দেশে আছে। আমেরিকার হ্যাকারের কথা চিন্তা করেন, আপনি তাইওয়ান হাইজ্যাকের কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে হয়েছে। বাংলাদেশে কিন্তু আপনার কিছু বা ইউক্রেনের নাগরিক এসে কিছুদিন আগে কিন্তু এটিএম হ্যাক করার জন্য প্রস্তুতি নিয়েছিল, এবং তারা কিন্তু প্রত্যেকটা সদস্য, আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট, তারা এত প্রোঅ্যাক্টিভ যে প্রত্যেকটা সদস্য কিন্তু আন্ডার কাস্টডিতে আছে এখন। এবং যেখানেই আপনার চেষ্টা করে হ্যাকাররা, তখনই কিন্তু অ্যান্টি স্কিমিং ডিভাইস যেটা বলে, যে এটিএমটা প্রোটেক্টেড করার জন্য অ্যান্টি স্কিমিং মানে করে ফেলছে ব্যাংকগুলো। কিন্তু ইতিমধ্যে আমার জানা মতে প্রতিটা ডিভাইসই তাদের, আপনি আগে কিন্তু ওই যে কিবোর্ড প্যাড ব্যবহার করতো, ভাইজান একটু ক্লিয়ারলি বললেন যে একজনের কার্ড আর একজনের দিয়ে পিন নাম্বারটা দিয়ে দেয়। কিন্তু এখনই কিন্তু মানুষের সচেতনতা নিতে হবে। আপনার কার্ডে আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট, আপনি যদি পিন নাম্বার আর একজনের দিয়ে দেন, সেখানে আপনি কি করতে পারবেন, ব্যাংকে কি করতে পারবে, ইওর মানি উইল বি ফরফিটেড। আবার পাশাপাশি কিছু হ্যাকার ক্রিয়েট করে, যেটা আপনি ইন্টারনেট থ্রুতে যায়, আপনি রিভিউতে। এই জন্যই আপনার হার্ড ডিস্ক প্রোটেকশন, অ্যান্টি স্কিমিং ডিভাইসগুলো কীভাবে, এটা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন কিন্তু এটিএমে ট্রানজাকশন করলে সাথে সাথে এসএমএস আসতেছে আপনার মোবাইলে। এভাবে কিন্তু মানে অ্যাক্টিভিটিসগুলো ব্যাংকগুলো কিন্তু এইগুলো নিচ্ছে। প্রত্যেকটা ব্যাংকই কিন্তু তাদের মেজারমেন্টগুলো সিরিয়াস নিচ্ছে। তারপরও আপনি কিছু কিছু হ্যাকারের কাজ করে বিভিন্ন দেশে, স্পেশালি আপনার উগান্ডা, নাইজেরিয়া, আপনি ওখানে দেখবেন এটিএম মেশিনই ধরে তুলে নিয়ে যায়, মেশিন ধরে নিয়ে যায় হ্যাকাররা। এই জন্য একটা জিনিস ব্যাপার হলো কি, আপনাকে কস্ট ইফেক্টিভনেসটা বুঝতে হবে, যে আমরা কত টাকা বা কত ফরেন কারেন্সি একটা এটিএম মেশিনের জন্য প্রথমে ইম্পোর্ট থেকে শুরু করে এভরি মানে মান্থলি কস্ট অথবা ইয়ারলি কস্ট কত আসে, এটা যদি আপনি হিসাব করেন, ওর চেয়ে যদি ওখানে গ্রামের বাড়িতে একটা ছেলে যখন 5,000 টাকা বেতন পাবে, বাট হিজ সিকিউরিটি ইজ টু বি এনশিওর্ড, এবং সে একটা কনফাইন্ড স্পেসে যদি 8 ঘন্টা কাজ করে, দেখবেন এর চেয়ে কম খরচ হবে। তাতে হবে কি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনটা কিন্তু বাড়বে। একই সময় এই লোকগুলি ট্রেন আপ হবে, তার মাধ্যমেই সে 2 বছর যদি এরকম সার্ভিস দেয়, তাহলে ইন অ্যান্ড অ্যারাউন্ড দি পিপল লিভিং দেয়ার, ওরা কিন্তু মোটামুটি ওরিয়েন্টেড হয়ে যাবে সিস্টেমের সঙ্গে, যে সামনে একটা এটিএমও আছে। একই সময় ইফ এনি সাপোর্ট ইজ নিডেড, ওই লোকটা কিন্তু অটো করতে পারতেছে, সে ওভার মাইক্রোফোন কথা বলতে পারতেছে উইথ দি ক্লায়েন্ট ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে ওই যে সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, এগুলি কিন্তু অনেক সময় প্রয়োজন হয় না। আমাদের ম্যান পাওয়ার ঠিকই আসতেছে, আবার আমাদের খরচও কিন্তু বেড়ে যাচ্ছে। ব্যাংকিংয়ের বর্তমানে আইটি কস্ট ইজ বিকামিং ভেরি হিউজ। আমি আপনার সাথে আমি জাস্ট একটু অ্যাড করে বলতে চাই, আইটি ইজ নট ইনভেস্টমেন্ট।
আইটিকে আপনি যদি ইনভেস্টমেন্ট ধরেন তাহলে কিন্তু আপনার ব্যাংকগুলো আজকে এগুলো অপরচুনিটি কস্টগুলো ক্রিয়েট করতে হবে। আপনি একটা টেলারে ব্রাঞ্চে পার ট্রানজাকশন কস্ট ক্লোজ টু 150 টাকা। টেলারে আপনি যদি ট্রানজাকশন করেন কস্ট অফ পার ট্রানজাকশন ইজ 150 টাকা। যদি আপনি এটিএমে যান সেটা 20 টাকায় নেমে আসছে। আপনার এই অপরচুনিটি কস্টগুলো আপনি ক্যালকুলেশন করতে পারবেন। আপনি প্রতিদিন আমি ডিফার করি এই কারণে, দেখেন এই কস্টটা কিন্তু ডোমেস্টিক কস্ট, কিন্তু ওই যে 20 টাকা কস্ট ইজ ইন্টারন্যাশনাল কস্ট। না, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাংলাদেশে আমরা যারা এই সে আবাদ থেকে উনি একটা প্রোডাক্ট কিনলেন, লোকাল প্রোডাক্ট, ইট রিমেইনস উইদিন দি কান্ট্রি, কিন্তু আমার যে ইম্পোর্টের মাধ্যমে যে প্রোডাক্টগুলি আনে, যে আইটির যে প্রোডাক্টগুলি আসে, এগুলি কিন্তু আমাদের এখনও হিউজ, যেটা আমরা বলে থাকি যে আমরা আইটি এক্সপোর্ট করব, আমরা কিন্তু সেই অবস্থায় আইটি প্রোডাক্টসগুলি এখনও এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে ডিফারেন্সটা যে কত বড়, এটা ভাই ভালো করে বলতে পারবেন। না, আমি আমাদের অ্যাডভাইজার মহোদয় এই বাংলাদেশের ডিজিটাইজ আপনি চিন্তা করেন, এই করোনা মহামারীতে আমরা এই কোনো ব্যাংকের ইভেন বোর্ড মিটিংও আমরা ব্যাংকে যে করি না, জুম মিটিংয়ে করতেছি, সব একটার পর একটা জুম মিটিং চলতেছে। এই জুম মিটিং কি আমরা করোনার আগে করছি কেউ? আমাদের বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যায় না, জুমে তারা বিভিন্ন ইয়াতে মানে আপনি ক্লাস করতেছে। এই টেকনোলজির অ্যাডভান্টেজটা এই যদি ডিজিটাইজেশন না হইতো, আপনি যদি ট্রেডিশনাল সিস্টেমে থাকতেন তাহলে কি হতো আর এখন কি হচ্ছে, এই অ্যাডভান্টেজগুলো আপনার মাইনে নিতে হবে। এবং নতুন প্রজন্ম যে এই আজকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে বিল গেটস, সেকেন্ড শ্রেষ্ঠ ধনীকে ওই আপনার অ্যামাজন, অল আর ইউজিং দ্য টেকনোলজি। যে ব্যাঙ্কগুলো আজকে ডাচ বাংলা ব্যাংক, কেন আমাদের প্রশ্নে ডাচ বাংলা, আপনি বিকাশের কথা চিন্তা করেন, বিকাশের 18% শেয়ার হোল্ডার বিল গেটস ফাউন্ডেশনকে আলিপে কিনে নিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু যদি বলি যে এখন আমাদের অনেক আপগ্রেডেড অ্যাক্টিভিটিস রয়েছে ডিজিটালাইজেশনের মাধ্যমে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না। একেবারে সাধারণ একটু শহরের বাহিরের যে কাস্টমারগুলো রয়েছে তারা হয়তো ওই চ্যানেলটাই জানে না যে কীভাবে সেই এই সুবিধাগুলো ভোগ করবে। সো আপনি যদি একটু গাইড করেন। শারমিন, আমি যেটা বলছিলাম যে আমার বিরতির আগে, যে আপনি বিকাশের কথাটা চিন্তা করেন, যেটা আপনি 18% শেয়ার বিল গেটস ফাউন্ডেশন কিনেছিল, যে টাকা দেয় $250 মিলিয়ন দিয়ে আলিপে কিনে নিল। তার মানে দ্য কস্ট অফ দিস কোম্পানি ইজ এ মোর দেন $1 বিলিয়ন। আর একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হলো 500 কোটি টাকা। 7-8টা ব্যাংকের সমান পোর্টফোলিও হয়ে গেছে বিকাশ। এখন বিকাশ এমন মানুষের জীবনযাত্রার সাথে যুক্ত হয়ে গেছে যে আপনি বিকাশকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আপনি বিকাশের ট্রানজাকশন পোর্টফোলিও ইজ নট রাউটেড টু দ্য সেন্ট্রাল ব্যাংক, ডিরেক্ট টু মোবাইল। এগুলো কিন্তু এই ট্রানজাকশনগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যদি হতো তাহলে কিন্তু এই বিশাল অঙ্কের লেনদেনটা বাংলাদেশ ব্যাংকে কাউন্টের মধ্যে থাকতে পারতো। এখন কিন্তু কাউন্টের বাইরে আছে। এটা আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অল ট্রানজাকশন শুড বি রাউটেড টু দ্য সেন্ট্রাল ব্যাংক, একটা পেমেন্ট প্রসিডিওর মাধ্যমে। আপনি বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা নিছে। আপনি শুনে থাকবেন আগে মোবাইল কোম্পানি যে টাওয়ারগুলো, একটা কোম্পানি একভাবে টাওয়ার বানাইতো, এখন কিন্তু সবগুলো কোম্পানি টাওয়ার এক জায়গা হয়ে গেছে। একই টাওয়ারে কিন্তু গ্রামীণফোন, সিটিসেল, অন্যান্য কোম্পানিগুলো একই টাওয়ারের আওতায় চলে আসছে। বাংলাদেশ ব্যাংক হোয়াইট লেভেল এটিএম নেটওয়ার্ক নিয়ে ওয়ার্ক করতেছে। ইতিমধ্যে আপনি ল মিনিস্ট্রি ভেটেড করে দিয়েছে, তারা কিন্তু এই এটিএম নট অনলি ব্যাংকের আন্ডারে থাকবে, ব্যাংকের বাইরে দিয়ে দেবে, যে কেউ ইচ্ছে করলে বসাইতে পারবে। এবং অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মানে অনুমতি সাপেক্ষে। তো সেই কোম্পানিগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় বসাবে, সে সার্ভিস দিবে, সে টাকা লোড করবে, ট্রানজাকশন করবে অ্যাজ পার দিস মানে বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইব যে ফরম্যাট, যে বেনিফিটটা, সে বেনিফিটটা পাবে। তার মানে কিন্তু আমি গ্রামের গঞ্জে বাংলাদেশে এখনও পার 100,000 পিপুল, মানে পার 1 লাখ লোক একটা এটিএমের ফ্যাসিলিটি পাচ্ছে না, কম পাচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল কম্পেয়ার করেন, 15টা এটিএমের ফ্যাসিলিটি পায় ওয়েস্ট বেঙ্গল। ইউরোপে 150 এটিএমের ফ্যাসিলিটি পায়, 150 এটিএম মেশিন যে পার 1 লাখ লোক ব্যবহার করতে পারে। সেজন্য আমাদের কতগুলো অপরচুনিটি রাস্তায় এখনও আনটাচ অবস্থা আছে। এটা যদি আমাদের গ্রামীণ অর্থনীতিকে সাজাইতে হয়, আমাদের অর্থ সবার জন্য অধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে SDG বাস্তবায়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গ্রোথ বাস্তবায়নের জন্য
মিশন 41 বাস্তবায়নের জন্য আপনার বাংলাদেশ যখন এই সেকেন্ড লেয়ার থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে, প্রত্যেকটা মানুষের অর্থের নিশ্চিত থাকতে হবে। ব্যাংকে টাকা আছে, 24/7 আমি যে কোনো মুহূর্তে একজন কাস্টমার টাকা তুলতে পারে, সেইটা আপনি এনশিওর করতে পারে। এটা হতে পারে সে গ্রামের লোক, হতে পারে শহরের লোক। এই জায়গাগুলো আমাদের পৌঁছায় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাডভাইজার সংস্থার যে কাজগুলো করে যাচ্ছে, আমি তাদের ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশ কিন্তু অনেক ধাপে এগিয়ে গেছে। এখন কিন্তু আমরা সিঁড়িতে ব্যয় পড়ছি, সিঁড়িতে উপরে উঠলে পরে আমরা উন্নত বিশ্বে পৌঁছাবো। এই জায়গাটা আমাদের সবার চেষ্টা করতে, আমরা যারা প্রাইভেট এন্টারপ্রেনার আমাদের হেল্প করতে হবে। একটু একটা জন এফ কেনেডি একটা কথা বলছিল যে ডোন্ট আস্ক ফর দ্য কান্ট্রি, হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর এভরিথিং ফর ইউ, আস্ক ইউর সেলফ হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি। আমাদের কিন্তু এই দেশের যে চিন্তাধারার সাথে আমাদের যোগ দিতে হবে, যোগ দিয়ে আমাদের একটা লক্ষ্যে পৌঁছানো লাগবে। এই জায়গাগুলো আমরা কাজ করতে পারলে বাংলাদেশের অর্থনীতি যদি সচল থাকে, দেন অন্যান্য সেক্টরগুলো সচল থাকবে। উনি একজন ব্যাংকের মালিক, আমি একজন ব্যাংকের মালিক, তা আমরা হেল্প করতে চাই টু মানুষকে। ব্যাপারটা আমাদেরকে প্রয়োজনীয়তাটা কতটুকু, এটা কিন্তু আমি প্রথমেই একটা কথা বলেছি। দেখেন, সব কিছুই ডিজিটালাইজ হচ্ছে, বাট আমার ইন্টারেস্ট কোথায়? মাই পিসফুল লাইফ। এই ডিজিটালাইজেশনের কারণে আমার পিসফুল লাইফ কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে। ইয়াং জেনারেশন হ্যাজ মুভ টুয়ার্ডস, দে হ্যাভ শিফটেড দেয়ার লাইফস্টাইল। তারা রাত 2টার আগে ঘুমাইতে পারে না, দে গো ফর আদার থিংস। এখন ফ্রিজে আমি জাস্ট লাস্ট ইয়ারে ইউএসএতে একটা অ্যাপার্টমেন্টে ছিলাম কিছুদিন। ওখানে ফ্রিজের মধ্যে ডিম আছে কি না ওটাও কিন্তু ইন্টারনেট অফ থিংস একটা প্রোডাক্ট আছে, ওরা বলে দেয় আপনার, মানে SMS চলে আসে বিভিন্নভাবে যে ইউ নিড টু পারচেজ এগস, অর মানে ওই স্টোরগুলি থেকে ফোন আসে। আচ্ছা, এখন লাইভ বিভিন্ন সময় যখন কম্পিটিশন থাকে ব্যাংকগুলোর ভিতর থেকে, তারা যখন অ্যাপ্লিকেশনস বের করে যে ইজি ইউজের জন্য ঘরে বসে ট্রানজাকশন করা বা যে কোনো সার্ভিস নেওয়া, অ্যাপ্লিকেশনের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে এক একটা ব্যাংকের এক এক রকম অ্যাপ্লিকেশন এবং সবগুলো একটু আপগ্রেডেড না। তো এই বিষয়গুলো একটু জানবো। আমাদের সাথে এখন দর্শক আছে, আমি আমার দর্শকের প্রশ্নটা নিয়ে আবারও ফিরছি। প্রিয় দর্শক, আপনি পটুয়াখালী থেকে ফোন করেছেন, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম সুভাষ চন্দ্র সাহা। স্যার, আমি স্যারদের কাছে প্রশ্ন রাখছি। আমি স্যারদের কাছে প্রশ্ন রাখছি। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, আদারওয়াইজ আমরা শুনতে পাবো না আপনার কথা। স্যার, হ্যাঁ বলুন সুভাষ বাবু, বলুন। বিষয়টা হলো, আমার জমি আছে 15 একরের মতো। স্যার, অনাবাদি জমি আমি চাষে আনতে চাই স্যার, অনাবাদি পড়ে আছে। প্রশ্নটা করুন, আপনার প্রশ্নটা কি? স্যার, এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? কারণ আমি এই জমিটা উঁচু জমি, এটায় ধান হয় না স্যার, একটু উঁচু জমি বিধায় ধান হয় না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আপনি নিশ্চয়ই, আমি যতটুকু বুঝতে পেরেছি, হয়তো উনি কোনো লোন সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চেয়েছিলেন। আপনি আপনার জমির আশেপাশে যে ব্যাংক সার্ভিসগুলো দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করুন। এটা আসলে আমরা আমাদের ব্যাংকিং ডেভেলপমেন্ট এবং ডিজিটালাইজেশন নিয়ে কথা বলছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি যেখানে ছিলাম যে সে এটিএম কিন্তু আফটার 10 ইয়ার্স আপনি এটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, কমে যাবে। এটা কমার বেশ কিছু কারণ আছে, কারণ ক্যাশ মানি উইল নট বি ইউজড, প্লাস্টিক মানি, অনলি কার্ড। হ্যাঁ, আপনি যে কোনো দোকানে যাবেন, ও বলবে যে আমাদের তো ক্যাশ নেওয়া নিষেধ। সো আপনি এটিএম থেকে টাকা তুলে কি করবেন, অথবা টাকা ডিপোজিট তো করার মানে প্রয়োজনীয়তা খুব কমে যাবে। অতএব এই যে প্রোডাক্টগুলি আসে উইথ এ ভিশন, তারা কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে দে চেঞ্জ দি মোড অফ টেকনোলজি। কিন্তু এই জিনিসটা করার জন্য আমাদের দেশের পুরো ফুল ডেভেলপমেন্ট না হলে টাকার ব্যবহারটা কমে যাওয়াটা একটু কষ্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, প্রোডাক্ট চেঞ্জ করতেছেন আপনি, আজকে দিচ্ছেন এটিএম, কিছুদিন পরে দিবেন প্লাস্টিক কার্ড, এবং সেই প্লাস্টিক কার্ড এবং মানে থেকে এরপরে হয়ে যাবে চিপ, মাইনর একটা ছোটোখাটো একটা, আপনি এই বাটনের মতো নিয়ে যে কোনো জায়গায় জাস্ট টাচ করলেও বা কিছু একটা হবে।
সো এই যে দের ইজ টু ওয়ে ভিশন, একটা হলো জি। বিজনেস, প্রথমে তাদের কিন্তু বিজনেস, জি। তারপরে করে আপনাদেরকে সার্ভিস। অনেক ধন্যবাদ। আমি চাচ্ছি যে সার্ভিসটা আগে হোক, তারপরে বিজনেস। আমরা নিশ্চয়ই আবারও পাবো আপনাদেরকে পরবর্তীতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ শারমিন, ধন্যবাদ এটিএন বাংলাকে।